বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। কেন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এবারের লড়াই সহজ হবে না জানাবো। লেবাননের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। পরেই জানিয়ে দেব গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত। পরেই থাকবে হিজবুল্লাহর উপর হামলা ইসরায়েলের জন্য সম্মিলিত আত্মহত্যা বলে মন্তব্য সাবেক জেনারেলের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার এই ধ্বংস অবস্থাও গাজাবাসীর অগ্রযাত্রার অংশ বলে মন্তব্য হামাসের সিনিয়র নেতার। কেন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের এবারের লড়াই সহজ হবে না। আমরা চাইলে খুব সহজেই লেবাননকে অন্ধকারে ফেলে রাতারাতি হিজবুল্লাহর সব শক্তি মূলোৎপাটন করতে পারি। সম্প্রতি ইসরায়েলের রাইখম্যান বিশ্ববিদ্যালয়ের এক কনফারেন্সে এমন মন্তব্য করেছেন দেশটির নেতা বেনি গান্টজ। ইসরায়েলের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কোনো নেতার এটিই সবচেয়ে বড় হুমকি। এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে এমন স্পষ্ট হুমকি কেউ দেয়নি। অবশ্য লেবাননকে অন্ধকারে নিমজ্জিত করা ইসরায়েলের জন্য কঠিন কিছু নয়, তবে কয়েক দশকের অবস্থাপনা আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ইতিমধ্যে পঙ্গু দেশটির পাওয়ার গ্রিড খুবই কম কাজ করছে। কয়েকটি বিমান হামলা চালালেই বিদ্যুৎহীন হয়ে পড়বে পুরো দেশ। তবে হিজবুল্লাহ সামরিক শক্তি কেড়ে নেওয়া মুখের কথা নয়, লম্বা কাজ। 2006 সালে লেবাননের সঙ্গে অসমাপ্ত যুদ্ধের পর থেকেই পুনরায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আসছে ইসরায়েল। থেমে নেই হিজবুল্লাহ। দীর্ঘদিন ধরেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। ইসরায়েলের হিসাব বলছে হিজবুল্লাহর অস্ত্রাগারে অন্তত 1.5 লাখ রকেট ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে এ পর্যন্ত ইতিমধ্যে 5,000 ক্ষেপণাস্ত্র খরচ করে ফেলেছে তারা। তবে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছে ভিন্ন কথা। গত সপ্তাহের এক ভাষণে তিনি জানান তাদের বেশিরভাগ অস্ত্রাগার এখনো অক্ষত। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি সম্প্রতি হামলায় অবাক হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে সীমান্তে ইসরায়েলি নজরদারি ফাঁড়িতে হামলা, ইসরায়েলের ড্রোনের গুলি করে ভূপাতিত করা এবং ইসরায়েলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা। তবে ইসরায়েলের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় বিস্ময় ছিল হিজবুল্লাহর উত্তরাঞ্চলীয় শহর হাইফা ও এর আশেপাশের অন্তত সংবেদনশীল বেসামরিক ও সামরিক অবকাঠামোর 9 মিনিটের ফুটেজ অনলাইনে প্রকাশ। বিপুল পরিমাণ অস্ত্র ছাড়াও হিজবুল্লাহ রয়েছে একদল প্রশিক্ষিত সেনাদল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রায় 40 থেকে 50,000 যোদ্ধা মোতায়েনের সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। তবে হাসান নাসরুল্লাহ সম্প্রতি জানিয়েছে এই সংখ্যা 1 লাখেরও বেশি। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে। এছাড়াও হিজবুল্লাহ অন্যান্য অনেক গেরিলা গ্রুপের চেয়ে প্রশিক্ষিত এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রু মিত্রের অবস্থা আগের মতো নেই। রাষ্ট্র ছাড়াও অরাষ্ট্রীয় শত্রুর সংখ্যা বেড়েছে অনেক বেশি। অনেক শক্তিও অর্জন করেছে সংগঠনগুলো। ইসরায়েলের শত্রুরা এখন আর দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য আরব শাসক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস, ইসলামিক জিহাদ, হুতি থেকে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী ছাড়াও অরাষ্ট্রীয় অনেক শত্রুর জন্ম হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এখন লেবাননে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাহস পায়। হুতিরাও লোহিত সাগরে ইসরায়েলে জাহাজ হামলা করে। সম্প্রতি ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনী আসাইফ আল হকের নেতা কায়েস আল খাজালি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি লেবাননে ইসরায়েলি হামলা সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রের জানা উচিত এই অঞ্চলে, বিশেষ করে ইরাকে সে তার সব স্বার্থ ঝুঁকির মুখে ফেলবে। লেবাননের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে তুরস্ক লেবাননের পাশে থাকবে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলুকে তিনি এসব কথা জানিয়েছে। এরদোয়ান বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলোর পর্দা আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করছে তারা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভীতপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার
এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি যোগ করেছেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। সে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে। তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি করেছে ভারত। সম্প্রতি এ বিষয়ে কিছু নথিপত্রের ভিত্তিতে তথ্য প্রমাণ পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, গত 15 মে সকালে স্ফোটনে কার্টাগেনা বন্দরের কাছে পণ্যবাহী জাহাজ বোরকুমকে ঘিরে সন্দেহ দেখা দেয়। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে সেই বন্দরে অবস্থান নিয়েছেন বেশ কিছু বিক্ষোভকারী। জাহাজটি ভিড়তে দেওয়ার আগেই কর্তৃপক্ষকে পরিদর্শনের অনুমতি জানান তিনি। জাহাজটিতে বিপুল অস্ত্র রয়েছে এবং ইসরায়েলে যাবে বলে বিক্ষোভকারীদের কাছে তথ্য ছিল। ঘটনাটি নজরে আসা ইউরোপীয় পার্লামেন্টের একজন বামপন্থী সদস্যের তিনি এ নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেন জাহাজটি যেন বন্দরে ভিড়তে দেওয়া না হয়। তবে স্পেন সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই জাহাজটি কার্টাগেনা বন্দরে নোঙর করার পরিকল্পনা বাতিল করে। এই ঘটনার পরে জাহাজটি স্লোভেনিয়ার কোপার বন্দরে নোঙর করে। পরবর্তীতে জাহাজটি সম্পর্কিত কিছু নথি দেখেছে আল জাজিরা। এতে বলা হয়েছে, বোরকুম নামের জাহাজটি অস্ত্রে পূর্ণ ছিল। এতে পণ্য উঠানো হয়েছিল ভারতের একটি বন্দর থেকে। সেটি নোঙর করার কথা ছিল গাজার অদূরে ইসরায়েলের আশরাদত বন্দরে। জাহাজটি পরিবহন করা হয়েছিল অন্তত 20 টন রকেট ইঞ্জিন বিস্ফোরকপূর্ণ, 12.5 টন রকেট, 3300 পাউন্ড বিস্ফোরক, 1630 পাউন্ড কামানের গোলা সহ আরও অন্যান্য ধরনের সামরিক সরঞ্জাম। হিজবুল্লাহর উপর হামলা হবে ইসরায়েলের জন্য আত্মহত্যা, বললেন সাবেক জেনারেল। হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে সম্মিলিত আত্মহত্যা শামিল। ইসরায়েলি মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক মারিফ পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামে এই মন্তব্য করেছেন। ব্রিক হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো যে বসতিগুলো গড়িয়ে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে। গাজায় যে চিত্র দেখা গেছে সেটা আজ উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে। ব্রিক ড্রোন মোকাবেলায় ইউক্রেনের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য কিয়েভ ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছে সেটাও তুলে ধরেন। তবে ব্রিক বলেন, এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না, সেখানে এরপর 6টি স্থানে কিভাবে রাখবো? আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব? নিজেদের সুসংগঠিত ও হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরত নিতে হবে। আমরা 20 বছর ধরে যুদ্ধ করে যেতে পারি না। এই যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন গাজা যুদ্ধ থেকে বিরত নেওয়া। এই যুদ্ধ তার উদ্দেশ্য হারিয়ে ফেলছে। আমরা যখন অত্যাধিক সংখ্যক লোককে বলি দিয়েছি, তখন তারা গোপনে শক্তি বাড়িয়েছে, নিজেদের আবার গড়ে তুলছে। তারা সকল যোদ্ধাকে ফিরিয়ে আনছে। আমরা নগরীগুলো ধ্বংস করছি, আর দুনিয়ায় এই ধ্বংসযজ্ঞ দেখছে। এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে। ইসরায়েলি জেনারেল বলেন, সুড়ঙ্গগুলোর ভিতরে তারা পুরো পরিস্থিতি তাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পণবন্দীদের জন্য আমাদের সেখানে 1 বা 2 বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার। আমি বিশ্বাস করি আমরা যদি থামি তবে হিজবুল্লাহ থামবে, আর তখন আমরা আরো 4 ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারবো। গাজার এই ধ্বংস অবস্থাও গাজাবাসীর অগ্রযাত্রার অংশ, বললেন সিনিয়র হামাস নেতা। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মার্শাল বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেছে, গাজা ধ্বংস হয়েছে কিনা, কিন্তু গাজার এই ধ্বংস অবস্থাও গাজাবাসীর অগ্রযাত্রার অংশ। তিনি আরো বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন 7 অক্টোবরের পর একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। নতুন বাস্তবতায় উত্তরণের জন্য প্রয়োজনীয় জাতীয় ঐক্য। হামাসের সাবেক রাজনৈতিক প্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 7 অক্টোবর হামলার পর গাজা ভূখণ্ডে যে ক্ষতি হয়েছে তা আমরা